নমস্কার, আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। আমরা তার সঙ্গে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি সরাসরি তার কাছে সেই প্রশ্নেই চলে যাই। মিস্টার হোসেন, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমি আপনাকে যে বিষয়টি জানতে চাইছি যে এই নির্বাচনে, যেহেতু বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তার জন্যে ভোট নেওয়া হবে, সেই সঙ্গে একটি গণভোট সংগঠিত হবে। এই নির্বাচনী ময়দানে আপনাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তার কারণটা সকলেই জানেন যে আপনাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা তার প্রতিবাদে আপনারা নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন, আপনাদের নেত্রী সেই কথা বলেছেন। তো আমি একটু জানতে চাইছি যে এই নির্বাচন বয়কট, এটা একটা বড় চ্যালেঞ্জ। মানে আপনারা এটাতে কতটা আত্মবিশ্বাসী, এবং কী করেই বা আপনারা যারা অনেকেই দেশে নেই বা দেশে আত্মগোপনে আছেন, এটাকে আপনারা কিভাবে সফল করবেন? তার কারণ বয়কট মানে তো, যদি আওয়ামী লীগের 40 বা তার কাছাকাছি বা বেশি ভোট থেকেও থাকে, তার মানে সেই ভোটটা কাস্ট হবে না। এটা তো কিন্তু একটা বড় চ্যালেঞ্জও বটে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা কতটা প্রস্তুত, আমি প্রথমে এটা জানতে চাই যে কেন এরকম একটা সিদ্ধান্ত আপনারা নিলেন। আপনাকে ধন্যবাদ। হুম। দেখেন, আমি আপনার বলি, 2008-এ যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটের সংখ্যা ছিল শতকরা 48.4 ভাগ। আচ্ছা। আর বিএনপির ভোট ছিল 32 পয়েন্ট সামথিং। হুম। জামাতের ভোট ছিল 60 পয়েন্ট সামথিং। হুম। আর জাতীয় পার্টির ভোট ছিল প্রায় 7 ভাগের উপরে। বেশ। আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের বিভিন্ন সাংবাদিকরা জরিপ করেছেন, তাদের বক্তব্যের ভিতর দিয়ে বের হয়ে এসেছে যে প্রায় 69% লোক মনে করে আওয়ামী লীগ শেখ হাসিনার নির্বাচনে থাকা উচিত, এবং তারা আওয়ামী লীগের পক্ষে। বেশ। তারা আওয়ামী লীগের পক্ষে না, অসাম্প্রদায়িক চেতনার পক্ষে। আচ্ছা। কারণ এই অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী এই মব সন্ত্রাসের জনক ইউনূস অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বাংলাদেশের মানুষ আজকে তার দুঃশাসন, অপশাসন, গুম খুন হত্যার প্রতিবাদে এবং জনজীবন যে দুর্বিষহ মানুষের জীবন, তারা আজকে এর হাত থেকে বাঁচতে চায়, এবং একে ক্ষমতায় টিকিয়ে রেখেছেন জামাত, বিএনপি। এবং এই 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ একটি ধ্বংসের দ্বার প্রান্তে। কোন সেক্টরই আজকে ভালো নাই। সব সেক্টরই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, শিল্প প্রতিষ্ঠান বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই আজকে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আজকে না, আমি একটুখানি জানতে চাইছি যে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। মানুষ এই সরকারের বিপক্ষে, আর এই কারণে সরকার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখেছেন, তার কার্যক্রম নিষিদ্ধ করেছেন। বেশ। আর বঙ্গবন্ধু তানা শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে সাজা ঘোষণা করেছেন, যাতে বঙ্গবন্ধু তনায় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আমরা মনে করি আমরা নির্বাচনের বিরোধী নয়, আমরা নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচন প্রতিরোধ করতে চাই না। কিন্তু যেহেতু আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না, নৌকা নির্বাচনে নেই, আওয়ামী লীগ নির্বাচনে আমি এটা তো আমি জানি, এটা তো সকলে জেনে গেছেন যে আপনারা নির্বাচনে আপনাদের মানে সমর্থকদের বলেছেন বুথে না যেতে। আমি বলছি যে বাংলাদেশের যে বাস্তবতা, আপনাদের নেত্রী দেশে নেই, আপনাদের নেতৃত্বের বড় অংশ সক্রিয়ভাবে নেই, দেশে নেই, এলাকাতেও তারা আত্মগোপনে আছেন। তাহলে এই পরিস্থিতিতে এই যে আপনাদের, কারণ এটা শোনা যাচ্ছে যে মানে স্থানীয়ভাবে বিএনপি, জামাত, তারাও আওয়ামী লীগকে আমন্ত্রণ করছে যে তাদের ভোট দেওয়ার জন্যে। তো আপনারা কি করে
এই যে ভোট না দেওয়ার যে ডাক, এটা কি করে সফল করবেন? আমি এই প্রশ্নটা আপনাকে খুব আমরা স্পেসিফিক্যালি এটা উত্তর চাই। সফল করব, এটা সফল হবে এইভাবে, কারণ আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয় সারা বাংলাদেশে তৃণমূলের নেতাকর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন, একেবারে বেশ, ইউনিয়ন লেভেল পর্যন্ত বেশ। তাদেরকে আহ্বান জানাচ্ছেন। আমরাও নেত্রীর নির্দেশে আমরা বিভিন্ন জেলায় উপজেলায় আমরা তৃণমূলের নেতাকর্মীদের সাথে কথা বলছি, বেশ। এবং তারাও একমত যে এই নির্বাচন একটি পাতানো নির্বাচন। এই নির্বাচনে ভোটাররা ভোট কেন্দ্রে না গেলেও হুম। ইউনূস তার মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একটি নির্বাচনে মানে তার মনোনীত প্রার্থীদের সে জিতিয়ে আনবেন। কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন এই সরকার নির্বাচন দিয়ে চলে যাবে, কিন্তু আজকে কয়েকদিন আগে সে একটি চুক্তি করেছেন ডিপ স্টেটের সাথে। হুম। সেই চুক্তি যারা বাস্তবায়ন করবে সে মেটিকুলাস ডিজাইন করে তাদেরকে ক্ষমতা আনবে। ইতিমধ্যে বাংলাদেশের একজন সাংবাদিক বলেছেন যে জেলা প্রশাসক প্রায় ৪৫টি জেলা প্রশাসক, প্রায় ৪০ জন এসপি, তারা এক জামাতের সরাসরি জামাত শিবির করেন, এইটা তিনি তার বক্তব্য উল্লেখ করেছেন। অর্থাৎ নির্বাচনকে মেটিকুলাস ডিজাইন দিয়ে ইউনূস একটি দলকে জিতানোর চেষ্টা করবে। তা আপনি 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 একটা জরিপের কথা বললেন যে এত শতাংশ মানুষ অসাম্প্রদায়িক সরকার চায়, যেটাকে আপনারা মনে করছেন যে তার মানে আওয়ামী লীগকেও চায়। কিন্তু আমি বলছি জরিপ যদি মানে সেইভাবে ধরে নেওয়া হয় যে জরিপের সত্যতা আছে, তাহলে এটাও একটা জরিপ যে ৪৭% আওয়ামী লীগ কর্মী সমর্থক তারা বিএনপিকে ভোট দেবে বলে একটা জরিপে বলা হয়েছে। এবং এটাও বলা হচ্ছে যে বেশ কিছু অংশ তারা ইনক্লুডিং সংখ্যালঘু তারা জামাতে ইসলামীকে ভোট দেবে। তাহলে তো মানে আপনাদের যে ভোট বয়কট, যে মানে এই নির্বাচনে আপনাদের কর্মীদের সেই ব্যাপারটা তো থাকছে না। মানে আমি এইটা জানতে চাইছি যে এই পরিস্থিতিটা আপনারা কিভাবে করবেন, কিভাবে এনশিওর করবেন যে আপনাদের লোকেরা বুথে যাবে না, কারণ তারা তো এলাকায় নির্যাতিত নিপীড়িত। ফলে বিএনপির বা ভয়ে হোক কি ভক্তিতে হোক কি জামাতের ভয়ে হোক কি ভক্তিতে হোক, তারা তো বুথে যেতেই পারে, তাদের তো প্রাণে বাঁচার অধিকার আছে। না, আপনার কথা ঠিক আছে, কিন্তু সারা বাংলাদেশেই আমাদের সমর্থকরা, আমাদের ভোটাররা আজকে তাদেরকে হুমকি দিচ্ছে। কিন্তু আমার তো প্রায় ২ কোটির উপরে লোকই আজকে তার এলাকায় নাই, ঘর ছাড়া বাড়ি ছাড়া। আর যারা তাদের পরিবার যারা বাড়ি আছে, মানে কোন পুরুষ ছেলে আজকে প্রায় ২ কোটির উপরে তারা ঘর ছাড়া বাড়ি ছাড়া, বাড়ি যেতে পারে না, তারা এলাকায় যেতে পারে না। ঠিক আছে, তাদেরকে তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা আপনি যেটা বলছেন ঠিক আছে, পরিবারকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। কিছু কিছু লোককে যেমন সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, জামাত হুমকি দিচ্ছে, বিএনপিও হুমকি দিচ্ছে। এটা করছে তারা। আমি মনে করি তারপরেও ভোট কেন্দ্রে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না, কারণ আপনি বাংলাদেশে খবর নিয়ে দেখেন কোনো ভোটের উৎসব নেই, কোনো ভোটের আমেজ নেই। আপনি এইমাত্র বলছিলেন যে কোনো একজন সাংবাদিক বলেছেন যে এত এত পুলিশ কর্তা, এত এত প্রশাসক তারা মানে জামাতি ইসলামীর লোক বলে আপনি বলছেন। তো আমি জানতে চাইছি যে আপনারা এই নির্বাচনে নেই, ফলে নির্বাচনের ফলাফল যাই হোক আইদার জামাতের জোট জিতবে অথবা বিএনপির জোট জিতবে। তো আপনাদের কাছে তো ভালো মন্দের মানে আপনারা তো মানে সরকার একটা আসবে, সেই সরকারে আওয়ামী লীগ বা সেই সংসদেও আওয়ামী লীগ থাকছে না। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে, এটা একটা রাজনৈতিক একটা বিচিত্র পরিস্থিতি, এখন এইখানে যে দুটি পক্ষের মধ্যে নির্বাচন যারা মানে অংশ নিচ্ছে, তাদের মধ্যে আপনারা কাকে মন্দের ভালো মনে করছেন রাজনৈতিকভাবে? আমি বলি দুইটা শক্তি কিন্তু এক, দুইটা শক্তিরই লক্ষ্য উদ্দেশ্য এক। দুইটা শক্তি ২০০১-এর পরে ক্ষমতায় ছিল এবং বাংলাদেশটাকে তখন জঙ্গিবাদের দেশ, যে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে, বাংলাদেশে 10টা কষ্টপাই স্পা হয়েছে। ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু তনয়কে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সেদিন আল্লাহ রক্ষা করেছিলেন, কিন্তু আর নারী নেত্রী আইবি রহমান সহ ২২ জন লোক মারা গিয়েছেন।
হুম 2001-এ যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে যখন জামাত বিএনপি জোট ক্ষমতায় আসে, মানে মেজরিটি সিট পাচ্ছে, টেলিভিশনের স্কলে যখন আসছে যে জামাত বিএনপি এগিয়ে, ওই হুম একই রাত্রে প্রায় 42টা জেলায় হামলা করা হয়েছে, আওয়ামী লীগ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে, লুটপাট করা হয়েছে। না, এই আমি একই তো শক্তি। এই কারণেই হ্যাঁ, বলছি যে অতীতের এই বিষয়গুলো এবং নির্বাচনে আপনারা যেহেতু মানে দেশে নেই বা আপনাদের বা সক্রিয় উপস্থিতি নেই, এবার যে সাধারণ আওয়ামী লীগ কর্মী তারা তো তার মানে এলাকায় যে বিএনপি বা জামাত নেতা তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হওয়াও অসম্ভব নয় বা ভয়ভীতিও অসম্ভব নয়। আমি এটাই জানতে চাইছি যে এই পরিস্থিতিতে কি করে আপনারা, মানে আপনি যদি বলেন যে আপনাদের 50% ভোট আছে, তাহলে কি এটা ধরে নিতে হবে যে 50% ভোটার বুথে যাবেন না? মানে এটা আপনারা কিভাবে 50% নিশ্চিত না, করবেন? আমার মনে হয় ধরেন 40%-এর উপরে উপরে ভোট কেন্দ্রে নেওয়া কঠিন হবে। 40% ভোট নিতে হইলেও তাদেরকে মেট্রিক মানে তথাকথিত ভোট কারচুপি করে মানে ভোট ব্যালট ঢুকিয়ে 40% দেখানো লাগবে। আচ্ছা। কারণ সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে না ভয়ে, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন জামাত বিএনপির বক্তব্য, তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ এবং মারা, অনেক জায়গায় মারা গিয়েছেন, এই আতঙ্ক আছে মানুষের ভিতর। আচ্ছা। এই আতঙ্কের কারণে, কারণ এখানে মানুষ মনে করে এই নির্বাচনে মানুষ হয়তো কোনো নির্বাচনের কোনো আমেজ নেই, নির্বাচনের কোনো পরিবেশ নেই, এবং হুম উৎসব মুখর পরিবেশে নির্বাচন হচ্ছে না। আপনি খবর নিয়ে দেখতে পারেন বাংলাদেশে। হুম। আমি মনে করি সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। আচ্ছা। এখানে তারা ইতিমধ্যে দেখেছেন যে ব্যালট পেপার, ছাপানো ব্যালট পেপার পাওয়া যাচ্ছে। এই হুম ব্যালট পেপার ছাপায় সেই ব্যালট ভিতরে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, এবং বিএনপি ইতিমধ্যে অভিযোগ করেছেন যে জামাত শিবিররা তারা এক্সট্রা ব্যালট ছাপিয়ে ব্যালট ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। হুম এটা আপনি দেখেছেন ইতিমধ্যে বিএনপির নেতা তারেক রহমান বলছেন যে আপনারা ফজরের নামাজ পড়বেন, যে কারণ ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। অর্থাৎ ভোট যে একটা কারচুপির একটা মানে গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু একেবারে এদের বক্তব্যের ভিত্তিতে। তাই মনে করি সাধারণ মানুষ এবার ভোট কেন্দ্রে যাবে না না, কিন্তু এখানে। আমি জানতে চাইছি যে ফাইনালি ভোট হবে এবং ভোটে তো একটা সরকার হবে। তো আপনাদের জন্য যে পরিস্থিতিতে আপনারা আছেন তাতে আপনাদের জন্য রাজনৈতিকগতভাবে মানে মানে শত্রুর মধ্যেও তো ভালো মন্দ হয়, কম শত্রু বেশি শত্রু। আমি এইটা জানতে চাইছি যে বিএনপি এবং জামাত এদের মধ্যেই কেউ সরকার গড়বে, কারা করবে আমরা আমরা তো বলতে পারবো না। তো আপনারা কাকে বা মনে করেন যে আমি আপনাদের জন্য? শোনেন, বিএনপি আর আমি আপনার বলি, বিএনপি আর জামাত ভিতরে পার্থক্য কতটুকু আমি আপনারে বলি। জামাত 71-কে মুছে ফেলতে চায়, আচ্ছা। মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়। আর বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করতে চায়। হুম। এইটা হচ্ছে জামাত আর বিএনপির পার্থক্য। তো বিএনপি আমি তো এটাই জানতে 72-এর চাইছি যে সংবিধান, হুম হ্যাঁ, বিএনপি 72-এর সংবিধানের কথা বলে কিন্তু সংবিধানকে কাটছাঁট করেছে। আর জামাত 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায়, যেটা আজকে ইউনূস তথাকথিত হানা ভোট করে, তথাকথিত জুলাই সনদের পক্ষে হানা ভোট করে হা পাশ করিয়ে 72-এর সংবিধানকে মুছে ফেলতে চায়, 71-কে মুছে ফেলতে চায়। হ্যাঁ, হুম। জামাত সেই 71-কে মুছে ফেলতে, আর বিএনপি 71-এর কথা বলে, 72-এর সংবিধানকে কথা বলে, কিন্তু স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করতে চায়। এইটুকু হলো পার্থক্য। না, তার মানে আপনি এবং বলছেন যে জামাতকে কারা সরকার গড়লো বা কি না হলো এটা নিয়ে আপনাদের কিছু যায় আসে না, কারণ এইটা আপনাদেরকে, কিছু আসে যায় না। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো যদি দেশে ফিরতে হয়, আপনাদের নেত্রীকেও ফিরতে হয়, আপনাদেরকে তো সরকারের সঙ্গে ডিল করতে হবে। সরকারটাকে তো আপনারা অস্বীকার করতে পারবেন না, সে তো না না, নির্বাচনের মধ্য দিয়ে আসবে। শোনেন, এই সবাই তো শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, সবাই মিলেই তো ধানমন্ডির 32-কে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছে, আচ্ছা। সবাই মিলে। সবার মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনা। হুম কারণ শেখ হাসিনা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার মানুষের কাছে ঐক্যের প্রতীক।
আজকে দেখেন বাংলাদেশে সবাই বলতেছে এই দেশটাকে, সাধারণ মানুষ বলতেছে এই দেশটাকে রক্ষা করতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। এই কারণে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে আজকে হ্যাঁ, কিন্তু আমি বিরোধিতা বলছি যে করতেছে। শেষ আমি মনে পর্যন্ত করি যে আপনার বাংলাদেশে ধরেন আমাদের নেত্রীকে বাংলাদেশে ওই দেশের জনগণ গণবিস্ফোরণ করেই একদিন শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে। আচ্ছা। শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন, বিদেশে থাকা অবস্থা হয়েছিলেন, হুম সেদিন জিয়াউর রহমান যাতে শেখ হাসিনা দেশে ঢুকতে না পারে এরকম অনেক চেষ্টা করেছেন, হুম ভয়ভীতি দেখিয়েছেন, কিন্তু জনগণের তোপের মুখে শেখ হাসিনার যা দেশে যাকে ঠেকাতে পারেননি। ১/১১ সরকারও শেখ হাসিনাকে দেশে ঢুকতে দিতে চায়নি, কিন্তু হুম জনতার রুদ্ররোষে বাধ্য হয়েছে শেখ হাসিনাকে, এবং লক্ষ লক্ষ লোক সেদিন ১/১১ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ধানমন্ডি সুধা সদন পর্যন্ত স্লোগানে মুখরিত করে না, তাহলে পৌঁছে দিয়েছে। তাহলে জিয়াউর রহমানের সময় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরেছিলেন, এবং তিনি ভারতে থাকাকালীন সভাপতি নির্বাচিত হন। আপনি বলতে চাইছেন যে এবার তারেক জিয়ার সময়তেও শেখ হাসিনা দেশে ফিরবেন, অর্থাৎ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের সময়তে, কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এরকম একটা বিষয় তো প্রায় অনেক মানে সমীক্ষাতেই বলা হচ্ছে। কিন্তু কে প্রধানমন্ত্রী হবে এটা তো মানে আমার মনে হয় জনগণের এখানে নির্ধারণ করার কোনো জায়গা নেই, এটা ঠিক করতেছে ইউনূস সরকার। আচ্ছা। আপনি তারেক জিয়া, আপনার হয়তো আপাত দৃষ্টিতে বিএনপি দল হিসেবে, হ্যাঁ, বিএনপি 2008-এ 32% ভোট পাইছিল, জামাত পেয়েছিল 60%, সেই দৃষ্টিতে আপনি মনে করতে পারেন, সবাই মনে করতে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই বিএনপি জিততে পারে, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারে, এই দৃষ্টিতে মনে করতে পারেন। কিন্তু কে কোন দল সংখ্যাগরিষ্ঠতা আসন আনাবে এটা তো ঠিক করতেছে ইউনূস সরকার। বেশ, আপনার বক্তব্য শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালো হোক এবং বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার।